2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি। আসার সময় বাসা থেকে মায়ের 5 ভরি গহনা আর বাবার বেতনের নগদ 20,000 টাকা নিয়ে প্রতারকের সাথে পাড়ি জমাই নতুন জীবনের আশায়। আমি ভোর 6টা বাজে বাসা থেকে বের হই। 2009-এর দিকে ও ফোন এতটা সচল ছিল না 2021-এর মতো। প্রতারকটা আমাদের এলাকার ভাড়াটিয়া ছিল। চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। 2009 সালের কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে। ট্রেনের জন্য দুজনে অপেক্ষা করি। আমি ভয় পাচ্ছিলাম, আবার সুখও পাচ্ছি, কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করব। তাই আমরা রেলে করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর সে বলল, মুনা তোমার টাকাগুলো দাও তো। তখন আমি নিজের কাছে 5,000 রেখে বাকি 15,000 তাকে দিয়ে দিই। আর সে আমাকে বলে, কত এনেছো? আমি তাকে বলেছি 15,000 এনেছি, আর কিছু গহনা। সে শুধু আমাকে বলল, গহনাগুলো সাবধানে রেখো। আমরা একটা খাবার হোটেলে ঢুকি আর নাস্তা করি। হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢুকে। সে আমার টাকা একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে 12,000 টাকা দিয়ে, আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয়। তার মোবাইলটার দাম 1,000 টাকা এমন হবে। সে মোবাইল কিনে আমাকে বলে, এ শহরে এমন দামি মোবাইল না থাকলে ভালো চাকরি জুটবে না। আমিও তার কথা বিশ্বাস করে নিলাম। এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় ওঠে। বন্ধুটা একটা রুমে থাকে, সেখানে আমরা দুইজন। রাতে আমি আর ও নিচে থাকি, আর বন্ধুটা চৌকির উপরে থাকে। সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা তার বন্ধু চাকুরিতে যাওয়ার পর সে আমাকে বলে, দেখি তোমার কাছে কি কি গহনা আছে। আমি গহনাগুলো বের করে তাকে দেখাই, আর টাকাগুলো আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি। তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়। এভাবে কয়েকদিন যায়, কিন্তু সে আমাকে বিয়ে করছিল না। আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দেই, তারপরেও সে আমাকে বিয়ে করছে না। সে আমাকে বলে, ভালো দিনে বিয়ে করতে হয়, আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি। ওই বাসাটায় 4 দিন অতিক্রম করার পর সে একদিন বাহির থেকে এসে আমাকে বলে, মুনা আমরা যে অবিবাহিত একসাথে আছি, এলাকার কয়েকটি ছেলে পেলে সেটা জেনে যায়। এখন তারা বাসার দিকে আসছে, আমরা কি করব? এটা বলার কিছু সময় পর 3টা ছেলে আসে, আর আমাদেরকে নানা রকমের বাজে কথা বলতে থাকে। ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায়, কিন্তু তারা রাজি হয় না। তখন ছেলেগুলো বলে তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে। আর তার বন্ধুর বাসাটা এমন একটা জায়গায় ছিল, আশেপাশে মানুষ আছে, কিন্তু বাড়ির দরজা আটকিয়ে দিলে কে কি করে সেটা কেউ খোঁজ রাখে না, আর দেখাও যায় না। আমার তো শয়তানটার নামও বলা হয়নি। শয়তানটার নাম ছিল রাজীব। তখন তারা আমাদের বিভিন্ন ভয় দেখায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে আমরা রাজি হয়ে যাই। ওই দিন ওই ছেলে 3টাই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের জন্য বলি। রাজীব আমাকে বলে, পরশুদিন আমরা বিয়ে করব। তার পরের দিন রাজীবের বন্ধু রাজীব বাসা না থাকা অবস্থায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে। রাজীব বাসা আসার সাথে সাথে তাকে ঘটনাটা বলতেই সে আমাকে বলে, এরকম কিছু হয় না এসব করলে। বন্ধু মানুষ থাকতে দিছে আমাদের, তার সাথে না হয় একটু সময় কাটালা, তাতে কি হয়েছে? আমি তার কথা অবাক হয়ে যাই, এটা কি বলে। সেদিন রাতে রাজীব আমাকে বলে, চলো আমাদের বাড়িতে চলে যাই। তার আগে আমার বড় বোনের বাড়িতে গিয়ে আমরা বিয়েটা সেরে নিব। তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে। আমিও তার কথা বিশ্বাস করে সেদিন রাতে আমরা কুমিল্লার জন্য রওনা দিই, এবং সে আমার সাথে আনা গহনাগুলো নিয়ে নেয়। বলে, আমার কাছে রাখি, তুমি হারিয়ে ফেলবে। আমি 17 বছরের এক আবাল যুবতী না বুঝে তাকে বিশ্বাস করে ফেলি। কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় আসি। সেখানে একটা খুব সুন্দরী মহিলা ছিল। আমি তাকে সালাম দেই। সে নাকি রাজীবের বোন। তারপর তারা একটা রুমে গিয়ে কি কথা যেন বলল। তারপর রাজীব আমায় বলল, মোনা কিছু খেয়ে ঘুমাও, অনেক জার্নি করে এসেছো, রাতে আমরা বিয়ে করব। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি, তুমি থাকো। আমিও তার কথায় বিলিভ করে থেকে গেলাম। সেখানে আমার মতো কয়েকটি মেয়েকে দেখলাম, আর বাসাটা অনেক বড় ছিল। আমাকে ভাত দেওয়া হলো, ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেলাম। রাতের বেলা ঘুম ভাঙলো। তখন রাজীবের কথা জিজ্ঞেস করাতে আমাকে ওই মহিলা বলে, তোরে রাজীব আমার কাছে বেচা দিছে, এখন কথা কম ক, রাতে রুমে মেহমান যাইব, খুশি করে দিস। আমি ওই মহিলার কথা বিশ্বাসই করতে পারছিলাম না। কি বলে এসব? আমি কান্না করি আর চিৎকার করি এখান থেকে বের হওয়ার জন্য। এজন্য আমাকে অনেক মারে তারা। একদিনে 3টা পুরুষ পাঠানো হতো আমার কাছে, আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারতো। ওখানে 9 দিন থাকার পর আমাকে কুমিল্লা বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাচার করে দেয়। আমি বর্ডারে এক পুলিশকে সব বলে দেই সাহায্যের জন্য। তখন পুলিশটা আমার সাথে আসা পুরুষটাকে বলে, আমার কাছে তোদের নামে বিচার দিছে, শিয়ানা মাইয়া, সাবধানে রাখিস। ইন্ডিয়াতে আসার পর এক বিশাল পতিতালয়ে আমার জায়গা হয়। আমার জীবনটা তখন পতিতালয়ের মধ্যে সীমাবদ্ধ। ওইখানে 3 মাস রাখার পর দার্জিলিংয়ে আমাকে নিয়ে আসা হয়। প্রশাসনরা এসব জানতো, কিন্তু তাদের কিছু বলতো না, কারণ মাসে মাসে তারা একটি মোটা অঙ্কের টাকা পেত। দার্জিলিংয়ে যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ হতে থাকে, আর তারা খুব অত্যাচার করতো বলার মতো না।
আমি যাদের সাথে ছিলাম মেয়েগুলো ভীষণ সুন্দরী ছিল। আমাদের একসাথে তেমন গল্প করতে দিত না, আর আমাদের তারা গরু ভাবতো। প্রতিদিন 4 জন কিংবা 5 জন পুরুষ আমাদের কাছে পাঠাতো। যদি আমরা রাজি না হতাম আমাদের কুকুরের মতো মারতো। সত্যি বলতে মায়েরকে তো সবাই ভয় পায়, আমিও ভয় পেতাম মায়ের খেতে। আর যে পুরুষগুলো আসতো সব কয়টা হারামির বাচ্চা ছিল। আমাদের শরীরটাকে তারা শরীর মনে করতো না, মনে করতো কোনো লোহা। সব পুরুষই হিন্দু ছিল, গা থেকে সবসময় পাঠা পাঠা গন্ধ আসতো, আমার সহ্য হতো না। একদিন সিদ্ধান্ত নেই এসব জাহান্নাম থেকে মৃত্যু ভালো, তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই। বাথরুমে গিয়ে ঝর্ণার পাইপের সাথে নিজের গলায় দড়ি দেই, কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি এসে নিজে আবার বাঁচতে চাই। মৃত্যুর কষ্ট অনেক ভয়ানক। সেদিন গলায় দড়ি দিয়েও নিজেকে কোনো রকম বাঁচিয়ে নেই। দার্জিলিং এ 1 মাস থাকার পর আমাদের নেপালে নিয়ে যাওয়া হয়। আমি সহ মোট 18টা মেয়েকে নেপালে তারা পাচার করে। নেপালে আমাদের একটা বাংলো বাড়ির মতো জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তো, কত সুখের জীবন ছিল, অথচ আমি নিজেই আমার জীবনটা নষ্ট করেছি। আমরা 4 বোন ছিলাম। বাবা চাকুরি করতেন, মাসে 30,000 টাকা বেতন পেতেন। সে টাকা দিয়ে আমাদের খুব ভালোই দিন যেত। আমি সবার ছোট ছিলাম, আমাদের বড় বোনের তখনও বিয়ে হয়নি। আর আমি তো সবার ছোট, আমার হতে অনেক দেরি। আর এখন বিয়ের কথা বললে কখনো মানবে না, কারণ আমার বড় আরো 3টা আছে, তাই রাজীবের সাথে পালিয়ে আসি। আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। বাবা সবসময় চাইতেন আমরা সব বোনেরা যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই, কিন্তু নিজের ভাগ্য নিজের হাতে শেষ করেছি, কাউকে দোষারোপ করার মতো নেই। নেপালে আসার পর এখানে এক ইন্ডিয়ান মেয়ের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে, নাম হলো পূজা। ওর নসিবটাও খারাপ ছিল, ওর সৎ মা ওরে বেঁচে দেয়। ওর বাড়ি ফেরার আর ইচ্ছে নেই, এখান থেকে সে পালিয়ে যেতে চায়। আমাদের অনেক কথা হয়, আর ও আমার আপনজন হয়ে ওঠে, কারণ আমার এই মুহূর্তে কেউ নেই। আমরা ফাঁদ পাতি পালানোর, কিন্তু কোনো রকমে সুযোগ হয়ে ওঠে না। আমরা যেখানে থাকতাম সেখান থেকে বের হতে পারতাম না। অনেক চেষ্টা চালাই, কিন্তু কোনো রকমে সফল হতে পারি না পালানোর জন্য। নেপালে টানা 2 বছর থাকি, আর এই 2 বছর আমাদের তেমন কোনো কাজ করতে হয়নি। ধরতে গেলে আমাদের বসে বসে খাইয়েছে। এরপর দালালগুলো আমাদের আবার বিক্রি করে দেয় আরেক দালালের হাতে। তারা আমাদের ভুটান নিয়ে যায়। এখন আপনারা হয়তো বলতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে পসিবল। আসলে তাদের সাথে চুক্তি থাকে প্রশাসনের। এমনকি 2021 সালে এসেও কাউকে বাংলাদেশ থেকে বর্ডার দিয়ে কোথাও পাচার করতে গেলেও কিছু লাগে না, কারণ ঘাটে ঘাটে কিছু অসাধু দালাল থাকে এদের জন্য। ভুটান যাওয়ার পর আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এখানে আমাদের চাহিদা অনেক, আর কাস্টমারও আসে অনেক। যে দালালটা আমাদের কিনেছে সে 5 মাসের মধ্যে আমাদের দিয়ে ব্যবসা করিয়ে টাকা উঠিয়ে ফেলেছে।